আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আপনাদের সাথে আমরা কিছুটা সময় কাটাবো, কথা বলবো এবং আমাদের এখানে আগত যে শিল্পীবৃন্দরা রয়েছেন বা অতিথিবৃন্দরা রয়েছেন তাদের কথা আমরা শুনবো, আপনাদের শোনাবো। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এসে উপস্থিত হয়েছেন উনি হলেন মোনালিসা বণিক, যার কথায় এবং গানে আমরা সকলেই মুগ্ধ। গান হলো ওনার ভাষা এবং শ্রোতাদের হৃদয় হলো ওনার সেই নিজের প্রতিভাকে জিতিয়ে রাখার মঞ্চ। আজকে আমরা কথা বলবো মোনালিসা বণিক ম্যাডামের সাথে। আপনারা অবশ্যই চোখ রাখুন পজিটিভ বার্তার টিভি চ্যানেলগুলোতে এবং আমাদের পজিটিভ বার্তার ফেসবুক পেজগুলোতে। নমস্কার ম্যাম। নমস্কার। পজিটিভ বার্তাতে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ আপনাদের আমাকে ডাকার জন্য। প্রথমেই যেটা জানতে চাইবো যে কেমন লাগছে আমাদের এখানে এসে। পজিটিভ বার্তা আমার কাছে বরাবরের মতোই খুব খুব ভালো একটা জায়গা। আর যতবারই আমি পজিটিভ বার্তাতে আসি মানে নিজেকে খুব গর্বিত ফিল করি। খুব ভালো লাগে আপনাদের পজিটিভ বার্তায় এসে। আপনি তো আগেও এসেছিলেন আমাদের এই পজিটিভ বার্তাতে, অনেকবারই এসেছিলেন এবং আপনার কথা, আপনার গান আমরা সকলেই শুনেছি। আমাদের দর্শকরাও আপনার কথা, আপনার গান শুনেছে। আজকে আমরা আবারও সেটাকে একটু পুনরাবৃত্তি করে আমরা আবার একটু কিছু কথা শুনতে চাইবো আপনার থেকে। অবশ্যই। তো প্রথমেই আমি যেটা জানতে চাইবো আপনার থেকে যে গানের জগতে ঢোকা কবে থেকে এবং এই গানকে এতটা ভালোবাসার কারণ কি? গানের জগতে ঢোকাটা মেইনলি হচ্ছে ছোটোবেলায় অনেক ছোট বয়স থেকেই আমি নার্সারি থেকে গানের সাথে মানে জড়িত। সেটা বরাবর এসছে মায়ের থেকে। আচ্ছা। কেন কি সেটা বলতে গেলে মায়ের একটা ইচ্ছে ছিল যে মা কখনো মঞ্চে উঠে গান গাইবে। মার ভয়েসও খুব ভালো ছিল, গুনগুন করতো। তো মা যখন মার ফ্যামিলিতে ছিল, ফ্যামিলিতে ভাই বোন অনেক ছিল, তাই বলে মার সেই ইচ্ছেটা পূরণ হয়নি। তো সেই ইচ্ছেটা মানে মেয়ের উপর দিয়ে করা। তো ছোটবেলা থেকে যখন আমি বড় হয়েছি দেখতাম মা আমাকে গুনগুন করে গান করাতো, উঠতে বসতে গান 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 মানে অনেক মানে পুরোপুরিটাই বলবো যে আমি মার থেকেই গানের জগতে আসা। তারপরে দিয়ে মা আমাকে নার্সারিতেই একটা গানের স্কুলে প্রথম ভর্তি করালো। ভর্তি করানোর পর আমার হাতে খড়িটা কিন্তু গানের জগতে মাই দিয়েছে। আচ্ছা। উনি আমাকে সরগম শেখানো, স্বরলিপি শেখানো পুরোটাই মা। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে মানে আজকে এ পর্যন্ত আসাটা পুরোটাই মানে মায়ের জন্য। মানে গানের সাথে জড়িত প্রত্যেক জায়গাতে যাওয়া আসা, নিয়ে যাওয়া, আমার সাথে সহযোগিতা করা, মানে পাশে থাকা, এখনো থেকে মানে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে পুরো বিষয়টাই আমার মায়ের জন্য। আচ্ছা, প্রথম একদম আপনি যখন গান শুরু করেছেন, প্রথম কি গান দিয়ে শুরু করেছেন মনে আছে কি সেটা? হ্যাঁ, মনে আছে। আমি প্রথম তো সরগম শিখতাম। তো সরগম শিখতে শিখতে বোর লেগে যেত। তো তখন ছোট বয়সে তো আর বুঝতাম না যে মা বলতো এগুলোই চাবিকাঠি। হ্যাঁ, এগুলি চাবিকাঠি আর গ্রামার আর্টিকেল মানে এইগুলি। তো আমার মায়ের মানে একটা মানে কোথাও গেলেও সেটা চিন্তা থাকতো যে মেয়ের রেওয়াজ আছে, আসতে হবে। এরকমও দিন গেছে যে কোথাও নিমন্ত্রণে গেছে অনেক দূর, সেখান থেকে নিমন্ত্রণ সেরে মানে মেয়েকে রেওয়াজ করাতে হবে, একদিন রেওয়াজ না হলেই সেটা অনভ্যাস হয়ে যাবে, টেনে হিচড়ে নিয়ে আসতো। তা আমি বলতাম কি এইগুলি কি কতবার করব, এগুলি করতে আর ভালো লাগছে না। আর ছোটো ছিলাম, ঠিক করে হারমোনিয়ামের ভ্যালুটাও নাগাল পেতাম না। হেল্প করে দিত, গুটি গুটি ছোটো ছোটো আঙ্গুল দিয়ে মানে ফিঙ্গারিং করতাম, আর ভুল হলেই মানে বাড়ি পড়তো। তো তখন খুব বিরক্তি পেতাম, তুমি আমাকে মারো, আমি
গান শিখবো না, আমার ভালো লাগে না, আর এইগুলি কি, এগুলিতে কোনো মজাই পাই না আমি। তো একদিন মাও মনে হয় সেটা চিন্তা করলো যে এখন তো আস্তে আস্তে শিখছে, এখন একটু গানের দিকে যাই। প্রথম আমার ফার্স্ট ছড়ার গান দিয়ে আমি আমার যাত্রা শুরু করেছি। সেই গানটা ছিল আয়রে তুতুল আয়রে মিতুল, আয়রে তোরা আয়, আজকে খুকুর মেয়ের বিয়ে লগ্ন হয়ে যায়। বাহ, এই গানটা আমার জীবনের প্রথম গান ছিল, যেটা দিয়ে আমি আমার গানের যাত্রা শুরু করেছিলাম মায়ের হাতে। তাহলে বলছো যে এই নার্সারি থেকে শুরু করে এখনো অবধি সেই গানটা চলছে? হ্যাঁ, চলছে। ইভেন আমিও যে এখন স্টুডেন্টদেরকে শেখাই, আমি যেরকম প্রথম গানের সূত্রপাত ছড়ার গানটা দিয়ে করেছিলাম আয়রে তুতুল আয়রে মিতুল, আমিও এখন আমার স্টুডেন্টদেরকে এই গানটাই প্রথম দেই, যে এই গানটা দিয়ে তুমি তোমার গানের যাত্রা শুরু করো। খুব শুভ তাহলে এই গানটা। হ্যাঁ, আমিও সবার আগে সব আমার যা স্টুডেন্টসদের আছে, যখনই দেখি যে না শিখে উঠেছে কিছুটা, সার্কামে ওরা মানে এগিয়ে গেছে, তখন তো আসে যে গান, তখন আমি ওই মা আমাকে যে গানটা শিখিয়েছিল আমিও ঠিক সেই গানটাই ওদেরকে ধরাই। এবারে জানতে চাইবো যে এই মার পাশাপাশি আর কে কে ছিল এই সহযোগিতায়? দেখুন, মার পাশাপাশি সে সময় বলতে গেলে কেউই ছিল না। মানে আমাদের পুরো ফ্যামিলিটা যেটা ছিল সেটাতে গানের কেউ ছিল না। আচ্ছা, মানে আমাদের ফ্যামিলিতে কথা হতো যে গান টান গিয়ে কি হবে। আর আমরা একটু প্রত্যন্ত অঞ্চলে ছিলাম, রেশম বাগান থেকে একটু ভেতরে, যে কারণে আমাদের এলাকায় যে পরিবেশটা ছিল সেটা গানের ছিল না। তো আমাকে যখন নিয়ে নিয়ে গানের প্রোগ্রাম থেকে আসতো, ওরা বলতো মেয়েটার পড়াশোনা শেষ, অনেক ফাইট করতে হয়েছিল। আর বাড়ির ফ্যামিলিতে তো গানের কেউই সেরকম অনুপ্রেরণার মতো ছিল না। মা ছিল, একটা সময় বাবাও বলতো যে এই গান ফান দিয়ে কি হবে, সেটার জন্য মাকে আমার মানে অনেক যুদ্ধ করতে হয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে দেখলো যে মেয়ে মঞ্চে উঠছে, মেয়ে গান করছে, ইভেন কিছু করতালি আসছে নিচের থেকে, আর যখন রাস্তায় বেরোলে সবাই বলতো যে বা তোমার মেয়ের গান কালকে শুনেছি, তোমার মেয়ের গান কালকে শুনেছি, এখানে মেয়ে তো ভালোই গায়, কার কাছে শেখাচ্ছ? তখন এসে মাকে বলতো যে কালকে ও কি গান করেছিল, তুমি যখন প্রোগ্রামে নিয়ে গেছিলে, উনি বলল অমুক, উনি বলল যে মেয়ে ভালো গেয়েছে। আস্তে আস্তে ওইখান থেকে বাবার যে মানে চিন্তাধারাটা, সেটা আস্তে আস্তে বাবার পরিবর্তন হয়েছে। তো সেই সময়ে আমাকে সাপোর্ট করার মতো কেউই ছিল না। একটা সময় আমিও মাকে ব্লেম করতাম, বলতাম যে তুমি কি আমাকে একটু একটু সবাই দেখো মামার বাড়িতে যায়, মাসির বাড়িতে যায়, তুমি খালি প্রোগ্রাম, আমাকে এখানে নিয়ে যাওয়ার ভয়ও করতো, ছোট ছিলাম। বলতো যে না, করতে করতেই সাহস পাবে। সে সময়ে মা ছাড়া কেউই সাপোর্টার ছিল না। এখন মানে চিন্তাধারা অনেক বদলেছে, একদম অনেক এসে হয়েছে, সাপোর্টার হয়েছে, কিন্তু প্রথম থেকে মাই ছিল। তো কেমন ছিল এই গানের যাত্রাটা? আমার জন্য তো দেখুন গানের যাত্রাটা অনেক কঠিন ছিল। নার্সারি থেকে গান শিখি, সে সময়ে রেশম বাগানে কোনো গানের শিল্পী জন্মায়নি। গানের জন্য ছুটে যেতে হতো, হাতে গোনা 4-5 জন ছিল। আর আমাদের যে রেশম বাগান কাশীপুর এলাকাটা, সেটায় সামান্য বৃষ্টি হলেই জল জমে হাঁটু সমান জল হয়ে যেত। আর আমাদের সময় গানের টিচারের খুব ভ্যালু ছিল, এভেলেবেল গানের টিচার ছিল না। তো একজন ম্যাডাম ছিল আমার প্রথম যে গুরু, মিঠু দেবনাথ, আমাদের এখানে কাশীপুর লালমাটিয়া থেকে উনি আসতো। তো ম্যামের কাছে গান শেখার জন্য তো মানে সবাই ভিড় করে থাকতো, কেন কি তখন এভেলেবেল এত এখন যেরকম গানের টিচার, ওই রকম গানের টিচার ওই সময় নেই। তো ম্যাডামের সেটাও ভ্যালুটাও অনেক বেশি ছিল, যেটা ক্যারি করা আমার মতো মানে আমি যে মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেকটাই মানে হেভি পড়ে যেত। ফ্যামিলি ইয়ে করে মেনটেন করে, তারপরে গানটা তো আদার্স,
একটা। তো কি হতো কি অনেক সময় মানে মা টিউশন করে, আমার মা টিউশন করে, টিউশন করেও মানে ওই ফিসটা দিত। হাঁটু বাঁকা জল, সেই জল নিয়েও মানে গেছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনকার প্রজন্মের বাচ্চাদের বলতে চায় যে গান শিখে কি হবে, গান করেও অনেক কিছু করা যায়, এই শিল্প জগতের সাথে জড়িত থাকলে নিজেকে আরো উন্নত থেকে আরো উন্নত করা যায়, কি বলবেন তাদের উদ্দেশ্যে? এখনকার যে প্রজন্ম তার কথা বলতে গেলে আমি বলবো যে গান শিখে কি হবে, এরকম অনেক একটা শ্রেণীর এখনো কিছু মানুষ আছে যারা মনে করে যে গান শিখে কি হবে, বা অনেকের এটা ধারণা থাকে যে যাদের পড়াশোনার কোনো গতি হয় না, যারা পড়াশোনায় ভালো থাকে না, ওরা গানের লাইনে যায়, নাচের লাইনে যায়। এটা একটা ধারণাই এটা একটা ধারণা। কিন্তু এখনকার দিনে আপনি দেখবেন যে ডাক্তার সেও কিন্তু গান পারে, একদম। যে ডাক্তার সেও গান পারে। সামান্য রিক্সা চালাচ্ছে, উনার ভয়েসও অবাক করার মতো। আর গানই একটা জিনিস এখন আমি মনে করি যে দেখবেন একদম একদম মানে কি বলবো যে মানে একদম খুব গরিব এখনকার দিনে তো দেখুন যে ফেসবুক বের হয়ে গেছে, ইউটিউব বের হয়ে গেছে, আমরা আমাদের গানটাকে কিন্তু ওইগুলির মধ্যে তুলে ধরতে পারি, অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে। কিন্তু আমাদের সময় কিন্তু সেটা ছিল না। এখনকার দিনে যে সুযোগ সুবিধাটা হয়েছে, যেরকম বিভিন্ন ক্লাবগুলি অনুষ্ঠান করছে, তখনকার দিনে তো এতটা কোথা থেকে অনুষ্ঠান হবে। আমাদের মনের ইচ্ছে হলে আমরা ইউটিউবে একটা গান ছাড়তে পারি, আমরা ট্র্যাকের মাধ্যমে ফেসবুকে গান দিতে পারি। হ্যাঁ, তো এতে কি হয়, অনেক বড় বড় যে সেগুলি আছে ইন্টারন্যাশনাল যে শোগুলো, সেগুলি কিন্তু এখান থেকে ডেকে নিয়ে যায়, ভালো লাগলে কিন্তু ডেকে নিয়ে যায়। এখন দেখুন যে আমার ভালো লাগছে না, একটা গান করে আমি ছেড়ে রাখলাম, আপনার ভাগ্য বলা যায় না কখন আপনার ভাগ্য ফিরছে, বলা যায় না। হ্যাঁ, মানে কি ঘরের চাল ফুটু, তারপরে দিও গলায় মা সরস্বতী, মানে এরকমও আমার চোখে দেখা অনেক ঘটনা আমি দেখছি হচ্ছে। হ্যাঁ, আমাদের জি বাংলায় যে যায় দেখবেন সবাই কিন্তু আর ফ্যামিলির না, অনেক আছে খুব খুব পুয়ার ফ্যামিলি বিলংস করে, যাদের গান ওরা নিজে ডাকে ওদেরকে, ইউটিউব ফেসবুক থেকে নিজে ওদেরকে ডেকে নিয়ে যায়, আর কি ভালো গায়। ওই যে বললাম না যে ফুটু ঘরের চাল কিন্তু গলায় মা সরস্বতী। হ্যাঁ, এরকমও হচ্ছে। কিন্তু গানই একটা জিনিস মানে যে আপনাকে সব কিছুতে আপনার সঙ্গ দেবে। দুঃখে বলুন, আপনার মন ভালো লাগছে না, গান শুনুন। গানটা সবাই ছেড়ে গেলেও জীবনে কখনো গান যে শিখছেন, গানটাকে কিন্তু কখনো ছেড়ে যাবে না গান আপনাকে। একদম। হ্যাঁ, আপনি আজকে গান করতে পাচ্ছেন না, অন্য কেউর গান আপনি শুনুন, মন খুব ভালো লাগবে। তো এই জন্য বলি যে এখনকার দিনের প্রজন্ম যেটা, গান শেখো, ভালো করে রেওয়াজ করো, আর শেখার মতো শিখলে, পরিশ্রম করলে আমি মনে করি গানেও সাকসেস পাওয়া যাবে। একদম, অবশ্যই সাকসেস পাওয়া যাবে। এমন কি কোনো সময় হয় যেখানে আপনার মন ভালো নেই কিন্তু আপনি গান করছেন, এমন কি হয়েছে? অনেক 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 গল্প আছে এরকম, যে অনেক সময় মনে হয় যে বিয়ের পর সম্ভবত মেয়েদের বিয়ের পর অনেকটা দিন কিন্তু মানে যখন নতুন একটা পরিবেশে যাওয়া হয়, গানটাকে অনেক দিন ছেড়ে রাখতে হয়েছে। তো আমরা যারা গান প্রিয় মানুষ, আমাদের যখন গানটাকে ছেড়ে এতদিন থাকা, সেটা মানে তখন আমি ফিল করতাম যে গানটা আজকে কতদিন করছি না, আজকে 2 দিন হয়ে গেল, গানের সাথে কোনো সম্পর্ক নেই। হারমোনিয়ামটাকে মিস করতাম, বাবার বাড়িতে হারমোনিয়ামটা আছে, হারমোনিয়ামটাকে তো বাজাই না, আমার হারমোনিয়ামটা জানি কীরকম আছে। মাঝে মাঝে গান শুনতাম, বাবা মার কথা যখন মনে পড়তো তখন একটা গান শুনতাম, বাবার গান শুনতাম, মায়ের গান শুনতাম, এগুলিকে দিয়ে মনটাকে সান্ত্বনা দিয়ে রাখতাম যে না, গানটা তো আছে, মা বাবা আছে, ভালোই আছে এরকম। আর আমি এর আগেও বলেছিলাম পজিটিভ বার্তায় যে
বিয়ের পরেই আমি কিন্তু প্রথম আমি একটা অ্যালবাম রিলিজ করেছিলাম, যে অ্যালবামের নাম ছিল বাবা। বাহ, আর সেই গানটা গেয়েও ছিলাম বোধহয় কিছুটা অংশ। তো এই আর কি। তাহলে আমরা এবার একটা গান শুনতে চাইবো। আচ্ছা, যেহেতু বাবা আর অ্যালবামের কথাটা এসছে, না হয় আমি বাবার গানটাই শোনাই। অবশ্যই। বাবা বাড়ি হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা বাড়ি হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আমি যত এলো মেলো ফুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবার কাছে হই না কালো আমি কোনো দিন, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিন, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাহ, একটি সন্তানের জীবনে মা বাবাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। একদম। তারপর এই গানটার অ্যালবাম রিলিজ হওয়ার পর কেমন জনপ্রিয়তা পেয়েছেন? এই গানটা প্রথম একটা টাইটেল বের হয়েছিল বাবা, জাস্ট খালি ওইটাতে ছিল বাবা, আর জাস্ট কি বলে না, একটা ফার্স্ট দিনই অ্যালবামটা রিলিজ হওয়ার আগে একটা টাইটেল বের হয় আমাদের। তো যেদিন আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, ফার্স্ট পোস্ট করেছিলাম, পোস্টের মধ্যে পুরোটা গান তো দেয়নি, জাস্ট বাবা দিয়েছে, সিঙ্গার মোনালিসা বনে আমার নাম দিয়েছে, শুধু এতটুকুই ছিল, বাবার কাছে হই না কালো আমি কোনো দিন, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, জাস্ট এই দুটো লাইন ছিল। তারপর পোস্ট করা মাত্র সবাই আমাকে, বিশেষ করে মেয়েরা সবাই বলছে কবে আসবে গানটা, কবে আসবে, ওয়েট করছি গানটার জন্য, আমার বাবাকে খুব মিস করছি। অনেকে বলছে যে আমার বাবা চলে গেছে, আজকে অনেক বছর হয়ে গেছে, কিন্তু তোমার এই গানে বাবার কথা আবার মনে পড়ে গেল। ইভেন অনেক অ্যাঙ্কাররা, আমার অনেক পশ্চিমবঙ্গের বন্ধুরা আছে, বাংলাদেশ থেকে আমার ফেসবুকে বন্ধুরা বলছে বান্ধবী কবে আসবে, তুই আমাকে বল, পুরোটা লিঙ্ক কিন্তু আমাকে দিবি। তারপর যখন অধীর অপেক্ষার পরে যেদিন বাবা রিলিজ হয়ে এলো, ফেসবুকে ফার্স্ট পোস্ট করলাম, সবাই বলছে আমাকে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, আমাকে দাও আমাকে দাও। তখন আমার একটা ঘটনা হয়ে গেছে, তখন আবার আমার মার মধ্যে একটু জেলাস চলে এসছে। তখন মা বলছে যে ও গান করালাম আমি, দৌড়াদৌড়ি করলাম আমি, যুদ্ধ করে করালাম আমি, আর এখন গানের বেলায় বাবা না, মার জন্য কোনো গান নেই। তখন আর কি, তখন আমার সবাইকে বলছে, আমার বাবা, আমাদের দোকান আছে কাশারিপট্টি, তখন দোকানে গিয়ে সবাইকে বলছে দেখো মেয়ে অ্যালবাম রিলিজ করেছে, আমার নামে দেখো মেয়ে অ্যালবাম রিলিজ করেছে, সবাইকে দেখাচ্ছে
এবার কি কারণে একদিন আমি বাবার দোকানে গেলাম, বলছে তোমার গানটা খুব ভালো হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে গো, বাবা দিয়ে যে তুমি গানটা করেছো। তখন আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে যে বলেছে। আর আমার স্কুল, আমি একটা স্কুলে আছি, সে স্কুলের টিচাররাও সবাই খুব ভালো পেয়েছে, মানে খুব সাড়া পেয়েছি গানটা। বাবার বক্তব্য কি ছিল? বাবা তো এমনিতে তো বাবা মানে আমার সামনাসামনি কখনোই এসে প্রশংসাও করবে না, বলবেও না, কিছু বলবেও না। কিন্তু বাবা হচ্ছে কি একটু চাপাটি টাইপের, মানে প্রশংসাটা লোকের কাছে বলবে। বাবার একটু চাপা হয়। হ্যাঁ, লোকের কাছে বলবে প্রশংসাটা। আর লোকগুলি যখন আমার কাছে এসে বলে যে তোমার বাবা বলেছে তুমি অ্যালবাম বের করেছো, খুব ভালো হয়েছে শুনলাম, বাবা শুনিয়েছে, তখন বুঝি যে বাবা আমার সামনে প্রশংসা না করলে কি হয়েছে। লোকের কাছে ঠিক বলে যে মেয়ে অ্যালবাম বের করেছে আমার নামে, দেখো ভালো লাগে তখন। কিন্তু আমার সামনে ঘরে হাঁটাচলা করছে, কখনোই বলেনি যে তুমি আমার নামে আমার হয়ে অ্যালবাম বের করেছো, ভালো হয়েছে, কখনো এটা বলেনি। কিন্তু ওনার যে পরিচিতরা আছে বা আমাদের যে রিলেটিভরা আছে ওদেরকে বলে আমার মেয়ের তো অ্যালবামও বের করেছে, দেখবেন দেখবেন বাবা অ্যালবাম বের করেছে। এটা আর কি লিঙ্ক দিচ্ছে সবার কাছে, সেটা খুব মজা লেগেছে আমার কাছে। সেটা কিন্তু খুব বড় একটা পাওয়া। হ্যাঁ, খুব মানে তখন আমার মনে হয়েছে যে না, এতদিনে হয়তো বা বাবার মনে একটু সাড়া জাগিয়েছি, বা বাবার চিন্তাধারার অনেক পরিবর্তন হয়েছে অ্যালবামটা দেখার পর। তারপরে কমেন্ট, বাবার নিজস্ব ফেসবুক আছে, বাবাও শেয়ার করেছে, কমেন্টগুলো পড়েছে। তো ক্যামেরার ওপারে তো নিশ্চয়ই বাবা নিয়ে গান করছেন, মা হয়তো দেখে একটু হিংসে হচ্ছে, তো মা নিয়ে একটা গান করা যাক। আচ্ছা ঠিক আছে, করছি। মায়ের কথা বললে সত্যি কথা আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই, কেন কি আমার মনে হয় মানে মা না থাকলে হয়তো আমি এই অবস্থায় আজকে এই জায়গায় না বসতে থাকলে পারতাম না। কারোরই কোনো কিছুই সম্ভব হতো না। আর আমার যে পুরোপুরি মানে জীবনের বেশিরভাগটাই মায়ের জন্যই মানে হয়েছে, এই আর কি। তো আমি শুধু আমার মা না, প্রত্যেকটা মার জন্যই বলবো যে তু কিতনি अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ। ये जो दुनिया है ये बन है कांटों का, तू फूल बारी है ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ। दुखने लागी है माँ तेरी अखियाँ, दुखने लागी है माँ तेरी अखियाँ, मेरे लिए जागी है तू, मेरे लिए जागी है तू, सारी सारी रतियाँ। तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ। বাহ, অসাধারণ। মাকে কি বলবেন? মাকে বলবো যেন মার সব রোগ, মার যত রোগ আছে সব আমাকে দিয়ে দেয়, কেন কি আমার সবচেয়ে খারাপ লাগে যখন মা অসুস্থ থাকে। আর ভগবান যেন মাকে আরো ভালো রাখে, সুস্থ রাখে, মা যেন এভাবে করেই সাপোর্ট দিয়ে যায়। এখনো সত্যি কথা একটা গান করার পরে মাকে বলি মা গানটা ভালো হয়েছে তো, হচ্ছে তো, এটা করব তো, মানে এটা একটা স্যাটিসফ্যাকশন বলতে পারেন যে মা একবার বলে দিলে আমার মনের সাহসটা এতটুকু থেকে এত বড় হয়ে যায়। মা বলে দিয়েছে হ্যাঁ এটা পারবো। কোথাও আসার আগে মানে মা যদি বলে যে যাও তোমার মার আশীর্বাদ তোমার সাথে আছে, তুমি সবার মন জয় করে আসতে পারবে,
ঠিক আমি জানো ঠিক এরকম হয়, কিন্তু মাকে যখন আপসেট করে বাড়ি থেকে বের হই না, আমি ঠিক ফিল করেছি কোনো না কোনোভাবে আমি মানে প্রোগ্রাম এনজয় করি ঠিক আছে, কিন্তু আমি স্যাটিসফাই থাকি না আমার প্রোগ্রামে। একদম। মানে এটাই বলবো আর কি, মা যেন, ভগবান যেন মাকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তাতে আসার জন্য, এবং আপনাদের দর্শক বন্ধুদেরও বলি আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আমাদের পাশে রয়েছেন, আমাদের কথা শুনছেন, আমাদের সাথে কিছুটা সময় কাটাচ্ছেন, আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রথমেই বলেছিলাম আমাদের মাঝে আজকে যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন মোনালিসা বণিক ম্যাডাম। আজকে ম্যাডামের সাথে আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার গান শুনেছি, এবং প্রথমেই যেটা আপনাদের বলেছিলাম যে ওনার কথায় এবং গানে কিন্তু আমরা সকলেই মুগ্ধ হই বারবার। তাই আবারও ম্যাডামকে আমাদের এই পজিটিভ বার্তাতে আনা। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, একদম ভুলবেন না। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আবারও ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। নমস্কার, পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। বিরতির পর আবারও আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে, কথা বলতে। নমস্কার ম্যাম, আবারও বিরতির পর আপনাকে স্বাগত। এবারে জানতে চাইবো যে আপনি তো আগে বললেন যে আপনার মার সহায়তায় আপনি এখন অবধিও গান করছেন, তো এখন যেহেতু আপনি ম্যারিড, তো এখন বর্তমান সময়ে শ্বশুর বাড়ি থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? শ্বশুর বাড়ি থেকে হাজব্যান্ড তো সাপোর্ট করছেই, আর শাশুড়ি মাও যথেষ্ট সাপোর্ট করছে, শ্বশুর শাশুড়ি সবাই। আর হাজব্যান্ড তো বলবো যে একদম পরিপূর্ণভাবে সাপোর্ট করছে। মানে উনি সাপোর্ট করাতেই হয়তো বা আমি যে স্কুলে আছি, আগরতলা পাবলিক স্কুল, আমার নিজের গানের স্কুল, ইভেন আমার প্রাইভেট টিউশনগুলো, সবগুলিকে একদম ঠিকঠাক রেখে প্রোগ্রামগুলিকে মেনটেন করে এখনও এটা নিয়ে আসছি, মানে চলছি। ও যদি সাপোর্ট না করতো তাহলে তো এগুলি আমাকে ছেড়ে দিতে হতো, কিংবা হঠাৎ করে রেওয়াজের জন্য আমাকে আমার মার কাছে ছুটে আসতে হচ্ছে, মানে আমার বাবার বাড়িতে আসতে হচ্ছে। এটাতেও ওর যথেষ্ট সাপোর্ট আছে। মানে এখন তো বলবো যে মা যেরকম সাপোর্ট করেছিল, আর এখন হাজব্যান্ড থেকে সেই পরিপূর্ণ সাপোর্টটা পেয়ে যাচ্ছি। এবার আপনার গানের স্কুল সম্বন্ধে জানতে চাইবো যে এই ছোট ছোট বাচ্চাদের সাথে আপনার কেমন সম্পর্ক? আমার গানের স্কুলটা শ্যামসু সঙ্গীতায়ন, রেশম বাগান স্কুলের পেছনে আমার গানের স্কুলটা। আর রবিবারে আমার গানের স্কুলে গানের ক্লাস হয়, সারাদিনই চলে, বেস করে নিয়েছে আলাদা আলাদা। তো আমার গানের স্কুলে বাচ্চাদের সাথে আমার সম্পর্ক একটু কি বলবো, ওরা আমাকে ভীষণ ভয় পায়। কেন, আমি একটু হাংরি টাইপের। ধরুন পড়া দিলাম, আমার কাছে সেই পড়াটা কমপ্লিট দিতে হবে, আমার কাছে সেই পড়াটা একদম কমপ্লিট দিতে হবে। আমার কাছে সেই পড়াটা যে করলাম, যে আপনার কিছু আবোল তাবোল বাজিয়ে চলে গেলাম, সেরকমটা না। হ্যাঁ, আমার কাছে সেই পড়াটা মানে একদম কমপ্লিট ফুলফিলভাবে দিতে হবে। এর জন্য ওদেরকে অনেক বকাঝকা খেতে হচ্ছে। তারপরে দিয়ে অনেক সময় গার্জিয়ানদের বলি যে গান শিখতে পাঠালেই হবে না, আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার গানের স্কুলে বাচ্চারা আমাকে ভীষণ ভয় পায়, এটা ঠিক। আবার মিশিও, একটা সময় ওদের সাথে মিশতেও হয়। আর আমার গানের স্কুলের আরেকটা আমি বলবো যে আমার গানের স্কুলে কিন্তু সেই রীতিনীতি নেই যে আমার গানের স্কুলে আসলেই আমার গানের স্কুলে ক্লাসিক্যাল শিখতে হবে, যে আমার গানের স্কুলে শুধু রবীন্দ্রটাই হয়, আমার গানের স্কুলে শুধু নজরুলটাই হয়। না, আমি ভ্যারাইটিস গান শেখাই। আর সবার দ্বারা তো ক্লাসিক্যাল হয় না, সবার দ্বারা রবীন্দ্র হবেও না, হয় না।
অনেকের গলার স্ট্রাকচারটাই এরকম থাকে যে ওর গলাটা তৈরি হয়েছে ফোক গানের জন্য, মাটির গানের জন্য। তো ওকে আমি মাটির গান শেখাই, ওকে শ্যামা সঙ্গীত শেখাই, আমার গানের স্কুলে এগুলি চলে। আপনি এখন বর্তমান সময়ে যে চাকরি সূত্রে যে স্কুলে আপনি কাজ করছেন, ওইখানের বাচ্চাদের সাথে কেমন সম্পর্ক এবং ওদেরকেও কি গান শেখান? হ্যাঁ, ওদেরকেও আমি গান শেখাই। তো ওইখানকার বাচ্চাদেরকে তো আমি বেশি বকাঝকা দেই না, কেন ওদের বাড়িতে হারমোনিয়ামও নেই, ওরা সপ্তাহে একদিন দুদিনই আমার কাছে ক্লাস করে। তো ওরা বসে, তো আমি ওদেরকে গান শেখাই। তো ওরা আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি মেশে, আর যখন যে গানটার ইচ্ছে ওরা নিজেরা বাড়ির থেকে লিখে নিয়ে আসে, এনে বলে যে ম্যাম এই গানটা আমাকে তুলে দাও, এই গানটা তুলে দাও। আর এতটাই ফ্র্যাঙ্ক ওরা, প্রোগ্রামগুলি এনজয় করে খুব। আমার গানগুলি দেখবে ফেসবুকে, দেখলে আবার পরের দিন স্কুলে গেলে আবার বলবে যে ম্যাম তোমার ওই গানটা ভালো হয়েছিল। ক্লাসে বলবে যে ম্যাম ওই দিন যে গানটা করেছিল ওইটা বলো। আর কিছু কিছু ছোট ছোট বাচ্চারা আছে, সাডেনলি ওই দিন একটা ঘটনা হয়েছে। তো আমাদের স্যার, যিনি স্কুলের স্যার, ভ্যারাইটিস গান শেখানটা বাচ্চাদেরকে পছন্দ করে, যে একটাতেই আটকিয়ে রাখা তা না। তো সেই দিন আমাদের ক্লাস 3-তে পড়ে একটা বাচ্চা আছে, তো ও আমাকে বলছে যে একটা গান আছে দেখবে খুব বাজে, গাঁজার সিরল সিরল পাত, গাঁজা খাইয়া মত হইয়া থাকে রে ভোলানাথ। তো কোথাও না কোথা থেকে এই গানটা শুনেছে, এটা আমার মনে হয় ও জি বাংলা থেকেই শুনেছে। এবার এসে বলছে ম্যাম গানটা এত ভাল লাগছে ম্যাম, গানটা আমি তুলে নিয়েছি, গানটা আমাকে শেখাও। বাবা, শেখাও। তুলতে শুরু করলাম। হ্যাঁ, বাচ্চারা উৎসাহ করেছে, শিখতেই হবে। এবার পাশ থেকে আরেকজন বলছে ম্যাম গানটা জানি আমার কিরকম মনে হচ্ছে। বলি কেন, কি হয়েছে, গানটা কেন কি এরকম মনে হচ্ছে কেন? বলছে গানটা না আজীব টাইপের মনে হচ্ছে। আমি বলি কিরকম আজীব টাইপের? বলছে আমার কাছে না গানটা মনে হচ্ছে মাতাল গান। মানে এতটাই ফ্র্যাঙ্কলি ওরা আমার কাছে এটাও শেয়ার করে, যেটা পছন্দ না এটা শেয়ার করে। আবার মাঝে মাঝে বলবে ম্যাম আজকে না হয় রবীন্দ্র নজরুল আধুনিক ফোক ছেড়ে আজকে না হয় আমরা হিন্দি করি, অরিজিৎ সিং এর গান করি, আমরা শ্রেয়া ঘোষালের গান করি। এবার ভালো লাগে ওইটাই, পারক বা না পারক সে চেষ্টা করে, জুবিন গার্গের গান চেষ্টা করে, সেটা হয়তো বা সুর ছুটে যায়, তাও ছুটে যায়, কিন্তু সে যে আসে। আবার বাড়ি থেকে ওরা ডায়েরি করেছে গানের, ওরা নিজস্ব পার্সোনাল ডায়েরি করেছে, ওই ডায়েরিতে গানটা তুলে নিয়ে আসা, এটা কিন্তু ভীষণ উৎসাহ। বাড়িতে টাইম নষ্ট করে ইউটিউব ফেসবুক থেকে, তারপর বলছে, আমি বলছি ক্লাস 2-তে পড়ে বাচ্চা, আমি বলছি তুমি কোথা থেকে গানটা তুলেছো? বলছি ইউটিউব থেকে তুলেছি, মার ইউটিউব থেকে। বলছি তুমি টাইপ করে আনতে পেরেছো? মুখে বললেই হয়, এভাবে ধরে টিপে এভাবে মুখে বললেই হয়। মানে মজাও লাগে অনেকটা, ব্যাপারটা খুব ভালো লাগে। মানে এই প্রফেশনটা এখন আমার একদম মানে কি বলবো, মানে যতটাই থাকবে এটা না করলে আমার ভালোই লাগে না, সত্যি কথা। আর এখনকার যুগটা একটা সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই পজিটিভ বার্তার মূল কাজই হলো সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো। হ্যাঁ, আমাদের নতুন প্রজন্ম যেন একটি সুস্থ সমাজ পায়, আমরা যেন একটি সুস্থ সমাজ উপহার দিতে পারি। একদম। এবং এই যে আপনি বললেন যে পজিটিভ বার্তা আছে বলেই কিন্তু আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের এরা আমরা আমাদের জার্নিটা বলতে পারছি আপনাদেরকে। তারপরে দেখুন পজিটিভ বার্তা আছে বলেই, এরকম একটা প্ল্যাটফর্ম আছে বলেই কিন্তু আজ আমি আপনার সাথে বসে আমার হিস্ট্রিটা বলছি, আমি কি করে, আমার মা কি করেছে। কেন কি আমরা মানে যে জায়গাতে থাকি ওই জায়গা থেকে সবসময় আমরা আগরতলায় এসে নিজেকে দেখাতে পারি না, কিংবা নিজের মনের কথাগুলো বহিঃপ্রকাশ করতে পারি না, যে আমরা কতটা কষ্ট করে স্ট্রাগল করে আজকে এই জায়গাতে এসেছি। পজিটিভ বার্তার মতো প্ল্যাটফর্ম আছে বলেই কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরা এখানে এসে আমাদের কিছু মানে প্রতিভাগুলিকে দেখাতে পারছি। এবং আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই পজিটিভ বার্তা কিন্তু আমাদের মানে পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে হার্টের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ। এবং প্রত্যেক সপ্তাহের রবিবার দিন কিন্তু হার্ট বসে। আচ্ছা। আর সেটা কিন্তু আপনাদের দর্শকদেরও বলি, প্রতি রবিবার কিন্তু দুপুর 3টে থেকে বিকেল 4টা-5টা অবধি আমাদের এই হার্ট চলে। আমাদের এখানে হাট বসে এবং গ্রামীণ যে শিল্পীরা রয়েছে, যাদের হাতের কাজ সকলের সামনে তুলে ধরতে চান,
তাদের আমরা একটি প্ল্যাটফর্ম দিয়েছি, একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছি, যারা নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারে। আমাদের এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমাদের এখানে হাট বসে, একটা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয় আচ্ছা প্রত্যেক রবিবারে। আচ্ছা এবং আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের এই হাটে আসুন এবং অবশ্যই, আপনার সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিন। অবশ্যই। এবং আপনাকে আবারও বলবো, আবারও আমরা এই পজিটিভ বার্তাতে চাইবো, কারণ আপনার সাথে আমরা যতবারই কথা বলি বা গান শুনি আমরা সত্যি খুব মুগ্ধ হই। আমরা আবারও চাইবো আপনাকে এই পজিটিভ বার্তাতে আপনি আসুন, এবং আপনাদের সকলকে আবারও অবগতির জন্য জানাই যে আমাদের এই পজিটিভ বার্তা কিন্তু সব সময় সর্বদা সকলের পাশে রয়েছে, এবং সমাজের যে যা পজিটিভ, যা ইতিবাচক রয়েছে আমরা কিন্তু সকলের সামনে তুলে ধরার যথাসম্ভব চেষ্টা করি। এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদেরও যদি কোনো কিছু বলার থাকে সমাজকে, একটি পজিটিভ একটি কোনো নিউজ আপনি সকলের সামনে তুলে ধরতে চান, বা আপনার জীবনের কাহিনী আপনি তুলে ধরতে চান যে এই পজিটিভ বার্তার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি। আপনারা আসুন আমাদের এই পজিটিভ বার্তাতে এবং আপনাদের কিছু মনের কথা সকলের সামনে তুলে ধরুন। আমাদের এই পজিটিভ বার্তার অফিস হলো কামান চৌমুহনী বাটা শোরুমের ঠিক উল্টো দিকে। আসুন আমাদের সাথে কিছুটা সময় কাটান, কথা বলেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং আমরাও কৃতজ্ঞ হব আমাদের এই পজিটিভ বার্তাতে আসার জন্য। আবারও আপনাদের দর্শকদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা যে ধৈর্য সহকারে আমাদের এই পজিটিভ বার্তাকে সময় দেন এবং আমাদেরকে ভালোবাসা দেন। এবং আপনাদের সকলকে জানাই যে আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে কিন্তু এখন 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা শুরু হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং আমাদের এখানে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রতিদিন বসেন, এবং ঠিক সকাল 9টা থেকে 5টা অবধি কিন্তু আমাদের ওপিডি পরিষেবা দেওয়া হয়, এবং বিশিষ্ট ডাক্তারবাবুরা কিন্তু আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে বসেন। যে জায়গায় আপনাদের ডাক্তারকে দেখাতে গেলে 500 টাকা ভিজিট দিতে হয়, সেই জায়গায় কিন্তু আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ঠিক 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা দিচ্ছে। আপনাদের যে কোনো সমস্যায় চলে আসতে পারেন আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে। এবং এই মেডিকেল কলেজে কিন্তু এখন নতুন হসপিটালও শুরু হয়ে যাবে আমাদের সামনের বছর থেকে। আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং আমাদের এই পজিটিভ বার্তাতে। আর শান্তিনিকেতন মেডিকেল কলেজে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন টেস্টের উপর বিভিন্ন ছাড়ও দেওয়া হচ্ছে। আপনাদের বলবো আপনারা আসুন, আপনাদের যে কোনো সমস্যায় আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠান দেখতে কিন্তু চোখ রাখতে হবে আমাদের পজিটিভ বার্তার টিভি চ্যানেলগুলোতে এবং আমাদের পজিটিভ বার্তার ফেসবুক পেজগুলোতে। নমস্কার।